স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে আবারও চলে এলাম আপার প্রাইমারির নতুন একটি ক্লাস। অর্থাৎ তোমাদের যে সিইআরটির বইগুলো আছে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর যে বইগুলো আছে, যেগুলো আমরা শুরু করেছিলাম ক্লাস 6 থেকে ক্লাস 10 এর যে সিরিজ, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, আজ তার সেকেন্ড ক্লাস। আর আজকের ক্লাসেও আমরা তোমাদের জিওগ্রাফির চ্যাপ্টার 1 এর দ্বিতীয় ক্লাস, জিওগ্রাফির চ্যাপ্টার 1 এর দ্বিতীয় ক্লাস আজকের আমাদের। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেম। এর আগের দিন কিন্তু আমরা নক্ষত্র সম্পর্কে জেনেছিলাম, কিভাবে এই ইউনিভার্সের সৃষ্টি হলো, কিভাবে এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। নক্ষত্র কি, এরপর কোন নক্ষত্রের উষ্ণতা কিরকম, এই সব আমরা জেনেছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমরা তোমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলা আছে আকাশগঙ্গা লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ রঙের তারা। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে মাঝারি হলুদ রঙের তারার উষ্ণতা কতটা। অর্থাৎ হলুদ রঙের তারার উষ্ণতা কিন্তু সৌরজগতের যে বাকি নক্ষত্রগুলো আছে তার তুলনায় সব থেকে বেশি না কম, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আগের ক্লাসে কিন্তু আমরা কোন তারার রং কত কিরকম হয় সেগুলো জেনেছিলাম। সব থেকে বেশি কোন তারার রং হয়, সব থেকে বেশি উষ্ণতা কোন তারার এবং সব থেকে কম উষ্ণতা কোন তারার, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কোন রঙের তারার উষ্ণতা সব থেকে বেশি এবং কোন রঙের তারার উষ্ণতা সব থেকে কম, এবং মাঝারি হলুদ রঙের তারার উষ্ণতা কিরকম, এটা কমেন্ট বক্সে জানাও। তো তারপরে দেখো কি বলা আছে, প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা। 460 কোটি বছর আগে কি ছিল? মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ। মহাশূন্যে কি হয়েছিল? প্রথমে একটি এরকম ছোট বালির কণার মতো কণা ছিল, তারপর সেটা ধীরে ধীরে বিস্তারিত হতে হতে সেটা ধীরে ধীরে এক্সপ্যান্ড হতে 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 অনেক শক্তি উৎপন্ন করে, অনেক তাপ উৎপন্ন করে, অনেক গ্যাস উৎপন্ন করে, অনেক ধূলিকণার উৎপন্ন করে। তারপর সেই অনেক ধূলিকণা, গ্যাস, এগুলো পুরো মহাশূন্য ঢেকে যায়। পুরো মহাশূন্যে এক প্রকার মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে কি হয়, ধীরে ধীরে সংকুচিত হয়ে সূর্যের তৈরি হয়। কত বছর আগে? 460 কোটি বছর আগে। তাহলে সূর্যের সৃষ্টি কিভাবে বোঝা গেল? মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস সংকুচিত হয়ে ধীরে ধীরে তৈরি হয় সূর্য। কত বছর আগে? 460 কোটি বছর আগে। যদি পরীক্ষায় থাকে সূর্যের জন্ম হয় বা সূর্যের সৃষ্টি হয় কত বছর আগে, তোমরা দিয়ে দেবে 460 কোটি বছর আগে। এটা কিন্তু তোমাদের এসসিআরটি বইয়ের দেখো একদম লাইন উঠিয়ে দিয়েছে। তারপর দেখো, সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচুর তাপ আর শক্তি তৈরি হয়। এই যে 460 কোটি বৎসর আগে সূর্যের তৈরি, তাও দেখো বলেছে এখানে সদ্য জন্মানো নক্ষত্র মহাকর্ষের কারণে, মহাকর্ষের কারণে, কিসের কারণে? মহাকর্ষের কারণে। এই যে ইউনিভার্স, এখানে বৎসর কিন্তু 1 বৎসর 2 বৎসর মানে এদের কিচ্ছুই না, এদের চোখেই পড়বে না। এখানে 400-500 কোটি বৎসর মানেও এখানে দেখো সদ্য জন্মানো। যেখানে তোমাদের 1-2 মাসের শিশুকে দেখে মনে হয় যে এটা সদ্যজাত শিশু বা কিছুদিন আগে এর জন্ম হয়েছে, কিন্তু এই ইউনিভার্সের যে হিসাব, সেখানে 400-500 কোটি বৎসর মানে ওদের কাছে কিছুই না। ওদের কাছে এটা একটা ছোট শিশুর মতো, মানে সদ্য জন্মানো একটি জিনিস। বোঝা গেল? এই সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে, কিসের কারণে? মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লাগে। দুটো পরমাণু যখন একসাথে ধাক্কা লাগবে তখন কি হবে? প্রচুর তাপ আর শক্তি উৎপন্ন হবে। আর এর ফলে কি হবে? জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ চারিদিকে ছড়িয়ে। তাহলে সূর্য থেকে আলো উত্তাপ কিভাবে ছড়িয়ে পড়ে? দুটো পরমাণু যখন একসাথে ধাক্কা লাগে তখন কি হয়? সূর্য থেকে প্রচুর তাপ আর আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যে তাপ আর আলোর জন্যই এই সৌরজগতের বিভিন্ন গ্রহ, বিশেষ করে আমাদের পৃথিবীতে আমরা বসবাস করছি, আমাদের অস্তিত্ব আছে, মানুষ, জীব জন্তুর অস্তিত্ব আছে। বোঝা গেল? তারপর দেখো, এই যে অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। এই যে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যে মেঘ তৈরি হয়ে গিয়েছিল, এই যে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রচুর ধূলিকণা, গ্যাস তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো তারা মেঘ তৈরি হয়েছিল,
সেই সবগুলো দিয়েই কি সূর্য তৈরি হয়েছে? না, সূর্যের মতো অনেক নক্ষত্র তৈরি হয়েছে। আর তারপরেও যে গ্যাস এবং ধূলিকণাগুলো বেঁচে ছিল সেগুলো কি হলো বলো তো? সেগুলো ধরো সূর্যের চারিদিকে কিছু ঘুরতে লাগলো, এরকমই যে তার পাশে আরো একটি নক্ষত্র, সেই নক্ষত্রের চারিদিকে তার আশেপাশে থাকা ধুলোকণাগুলো ঘুরতে লাগলো। এরকম যে সূর্যের চারিদিকে যে ধূলিকণা আর মেঘগুলি ঘুরছিল সেগুলো আবার একসাথে জড়ো হতে লাগলো। একসাথে জড়ো হতে 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 সেগুলো থেকে কি তৈরি হলো? গ্রহ, উপগ্রহ এগুলো তৈরি হলো। সেরকমই এই যে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী এগুলোর সৃষ্টিও কিন্তু এই যে ধূলিকণা, মেঘ, তারপর তোমাদের বিভিন্ন গ্যাস এগুলো থেকেই তৈরি হয়েছিল। বোঝা গেল? তো এখানে দেখো আমি একটি ছবির মাধ্যমে আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ধরো, এটা ধরো পুরো একটা জায়গা, খালি জায়গা। এখানে কি হবে? এখানে ধরো খালি জায়গাটা আমি আঁকছি না, ধরো এভাবে সব জায়গায় এরকম মেঘ, ধূলিকণা, গ্যাস এগুলো ঘুরছে। এই কালো জায়গাটায় এটা মেঘ, ধূলিকণা এগুলো সব ঘুরছে। এবার কি হবে বলো তো? এবার এর মধ্যে থেকে কিছু মাঝখানের গুলোকে নিয়ে বা কিছু গ্যাস, ধূলিকণা নিয়ে তৈরি হলো এরকম কম্প্রেসড হয়ে তৈরি হলো, একসাথে সংকুচিত হয়ে তৈরি হলো সূর্য। এবার এই সূর্য যে তৈরি হলো এর চারপাশেও দেখো, সূর্য তো এই মাঝখানের ধূলিকণা, মেঘ এগুলোকে নিয়ে তৈরি হয়ে গেল। এবারে চারপাশেও দেখো আরো কত মেঘ, ধূলিকণা এগুলো রয়ে গেল, গ্যাস রয়ে গেল। এগুলো কি হবে? এগুলোও কিন্তু কিছু সময় ধরে ঘুরতে 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 থাকবে সূর্যের চারিদিকে। ঘুরতে ঘুরতে একটা সময় কি হবে? এগুলো নিজেরাও একসাথে সংকুচিত হয়ে এগুলো দিয়েও তৈরি হবে এক একটা সব গ্রহ, উপগ্রহ। এগুলো একসাথে হয়ে গ্রহ, উপগ্রহের তৈরি হবে। বোঝা গেল? এই সূর্যের চারিদিকে এগুলো গ্রহ, উপগ্রহ তৈরি হবে। আর তৈরি হওয়ার পর এগুলো সূর্যের চারিদিকে এভাবে ঘুরতে থাকবে। এভাবে সূর্যের চারিদিকে এভাবে গ্রহ, উপগ্রহ তৈরি হয়ে এগুলোও কিন্তু ধীরে 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 সূর্যের চারিদিকে ঘুরতে থাকবে। তাহলে বোঝা গেল কিভাবে এই যে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়েছে। এটা সূর্য প্রথমে সৃষ্টি হয়েছে, তারপর এর চারপাশে থাকা বিভিন্ন বিভিন্ন যে গ্রহ, উপগ্রহগুলো আছে এগুলো সূর্যের চারপাশে থাকা ধূলিকণা, মেঘ, গ্যাস এগুলো দিয়ে এগুলো কম্প্রেসড হয়ে এগুলো সংকুচিত হয়ে এই বিভিন্ন গ্রহ, উপগ্রহগুলো তৈরি হয়েছে। বোঝা গেল? দেখো তারপরে কি বলেছি, আমরা যা ঠিকভাবে আঁকতেই পারবো না। কেন আঁকতে পারবো না? এই যে এখানে দেখো, এখানে একটা সৌরজগতের ছবি আছে, কিন্তু তারপরেও কেন বলছে যে আমরা সৌরজগতের ছবি ঠিকঠাক ভাবে আঁকতে পারবো না? এর নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা আমরা পড়ি। দেখো, সৌরজগৎ ঠিক ছবি আঁকা যায় না, সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না। কেন যাবে না সেটা দেখো আমি এখনই বলছি। সৌরজগতের ছবি আঁকা যাবে না। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্য কি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমি ধরো এখানে এই যে এটাকে ধরো আমি সূর্য আঁকছি, পৃথিবী এটা ধরো সূর্য। এবার এটার থেকে 13 লক্ষ গুণ ছোট আমাকে পৃথিবী আঁকতে হবে। আমি কিভাবে আঁকবো এটার থেকে 13 লক্ষ গুণ ছোট পৃথিবী? এবার ধরো এটাকেই আমি পৃথিবী আঁকছি, এটা ধরো পৃথিবী। এবার এটার থেকে 13 লক্ষ গুণ বড় আঁকতে গেলে এই দেখো 1 গুণ বড় আঁকলাম, এই যে 2 গুণ বড় আঁকলাম, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এভাবে 100, 1000 গুণ আমি বড় আঁকতে পারবো। কিন্তু তারপরে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা আঁকার মতো আমাদের পেজে জায়গায় থাকবে না। আমরা যে জায়গায় আঁকবো সেখানে জায়গাই হবে না, তাই আমরা এটার সঠিক ছবি আঁকতে পারবো না। বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। শুধু সূর্যই বড় নয়, বৃহস্পতিও কিন্তু একটি বড় গ্রহ, যার মধ্যে এটা ধরো বৃহস্পতি, এটার মধ্যে কতগুলো পৃথিবী ঢুকে যাবে? 1300 পৃথিবী ঢুকে যাবে। 1300 পৃথিবী, এটার মধ্যে এরকম করে 1300টা পৃথিবী ঢুকে যাবে। তাহলে পৃথিবীর থেকে বৃহস্পতি কত বড় আঁকতে হবে ভাবো। আমরা কিভাবে আঁকবো একটা পেজের মধ্যে এত বড় পৃথিবী, এত বড় বৃহস্পতি, এত বড় সূর্য? তাই আমরা এর সাধারণ ছবি আমরা কখনোই আঁকতে পারবো না। কিন্তু আমরা যেটা আঁকি সেটা তাহলে কি? সৌরজগতে যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ ধারণা তৈরি করার জন্য, আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরির জন্য যে এভাবে এভাবে গ্রহ, নক্ষত্রগুলো বিরাজমান করছে। কিন্তু বাস্তব যে ছবিটা সেটা আমরা কখনোই আঁকতে পারবো না, কারণ এত বিশাল জায়গার প্রয়োজন হবে। বোঝা গেল? দেখো তারপরে এখানে সূর্য সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে, যেগুলো তোমাদের অনলাইনের কোশ্চেন হিসাবে বা যেগুলো তোমাদের ডাইরেক্ট পরীক্ষার এমসিকিউ কোশ্চেনে কিন্তু চলে আসতে পারে।
যেরকম সূর্যের বাইরের দিকে উষ্ণতা 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, পরীক্ষায় ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে সূর্যের বাইরের উষ্ণতা কত, তখন তোমরা দেবে সরি এটা 6000 ডিগ্রি হবে, তখন তোমরা কি বলবে সূর্যের বাইরের উষ্ণতা 6000 ডিগ্রি, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বাইরের উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম কিন্তু ডাইরেক্ট তোমাদের লাইন এখান থেকে লাইন তুলে তুলে কোশ্চেন দেবে, তাই এগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো না। তোমাদের এগুলো পড়তে হবে, এগুলো ডিপলি পড়তে হবে, জানতে হবে, এগুলো মনে রাখতে হবে, এগুলোর থেকেই কোশ্চেন হয়। বাজার চলতি বই পড়ে কিচ্ছু হবে না, সেটা তোমরা কত বই পড়বে, কত কিনবে, তার থেকে ভালো বেস্ট অপশন তোমরা এনসিইআরটি বই পড়ো, যেখান থেকে কোশ্চেন তুলে, যেখান থেকে কোশ্চেন হয় আমরা সেখান থেকেই পড়বো। আমরা কেন বাইরে এদিক ওদিক থেকে পড়বো? যেখান থেকে এক্সামিনাররা কোশ্চেন করে আমরা যদি সেখান থেকেই পড়ি তাহলে তো আমাদের প্রিপারেশনটা ভালো হবে, আমরা কেন এদিক ওদিক থেকে পড়তে যাবো? বোঝা গেল? তারপর দেখো, আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড কি সূর্যের বাইরে, ভেতরের অর্থাৎ সূর্যের এই যে বাইরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাইরের দিকটার উষ্ণতা কত? 6000 ডিগ্রি। কত? 6000 ডিগ্রি। আর সূর্যের ভেতরের দিকের উষ্ণতা কত? এই যে ভেতরের দিকটা, এখানকার উষ্ণতা কত? এখানকার উষ্ণতাও কিন্তু প্রচুর। এখানকার উষ্ণতা কত? 1.5 কোটি, 1.5 কোটি কি 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এরপর দেখো, পৃথিবীর চেয়ে সূর্যের 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য কত? 13 লক্ষ গুণ বড়। আমরা যদি একটু পৃথিবী আর একটা সূর্যকে আঁকতে যাই, পৃথিবীর যে ছবিটা আঁকবো তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের ছবি আঁকতে হবে। আর ভারী কত গুণ? 3 লক্ষ গুণ ভারী। পৃথিবী যতটা ভারী তার থেকে 3 লক্ষ গুণ ভারী কি সূর্য। এইভাবে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে, পৃথিবীর থেকে সূর্যের ভারী, পৃথিবীর থেকে সূর্য কত গুণ ভারী? 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ। তোমরা কি দেবে? তোমরা দিয়ে দেবে 3 লক্ষ। এভাবে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে। বোঝা গেল? তারপর দেখো, সূর্য রশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। সূর্যের থেকে যে রশ্মিটা বেরোয় সেই রশ্মির কত? 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। তাই দেখো কত 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 আলো এবং কত কত উত্তাপ। যদি সবটাই আসে তাহলে আমরা পৃথিবী এক নিমেষে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। বোঝা গেল? তারপর দেখো বলেছে, আকাশগঙ্গা ছায়াপথকে কেন্দ্র করে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে, একদম আকাশগঙ্গা যে বা মিল্কি ওয়ে যে ছায়াপথটা আছে, এটা ধরো মিল্কি ওয়ে ছায়াপথ। এই মিল্কি ওয়ে ছায়াপথের এটা ধরো সেন্টার, এই সেন্টার থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে, ধরো এইখানটায় কিছুটা দূরে প্রান্ত ভাগে রয়েছে কি মিল্কি ওয়ে, আমাদের সৌরজগৎ। বোঝা গেল? আকাশগঙ্গা ছায়াপথের একদম সেন্টারে নয়, সেন্টার থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে মানে কিনারের দিকে রয়েছে আমাদের সৌরজগৎ। তারপর দেখো কি বলেছে, সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। সূর্যের মতো মাঝারি হলুদ রঙের তারার আয়ু কত? 1000 কোটি বছর। যার মধ্যে সূর্যের জন্ম কত বছর আগে হয়েছে? আমরা এখানেই বললাম যে 460 কোটি বছর আগে। তার মানে আরো 540 কোটি বছর কিন্তু সূর্য আলো দিতে থাকবে। কত বছর? 560 কোটি বছর ধরে সূর্য আমাদের আলো দেবে। কত? 560 কোটি বছর ধরে, 560 কোটি বছর ধরে সূর্য আমাদের আরো আলো দিতে পারবে। বোঝা গেল? তারপরে দেখো বলেছে, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। পৃথিবী থেকে চাঁদ এবং সূর্য দুটোই সমান আকারে মনে হয়, কিন্তু চাঁদ তো পৃথিবী সূর্যের থেকে অনেক কোটি কোটি অনেক অনেক গুণ ছোট। পৃথিবীর থেকে সূর্যের থেকে অনেক গুণ ছোট। দেখো অনেক গুণ ছোট। এখানে 13 লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবীর থেকে সূর্য। এবার পৃথিবীর থেকেও চাঁদ তো অনেক গুণ ছোট, তাই না? তাহলে সূর্যের থেকে চাঁদ কত গুণ ছোট তোমরা ভেবে নাও। এবার তার সত্ত্বেও কিন্তু দুটোকে সমান দেখায়। কেন? কারণ চাঁদ আমাদের অনেক কাছে, সূর্য আমাদের অনেক দূরে। বোঝা গেল? এবার দেখো, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল।
সূর্যের গায়ে যে জায়গাগুলোর উত্তাপ একটু কম, দেখো এই যে সূর্য এখানে দেখো সব জায়গাটা কিন্তু একই উজ্জ্বল নয়, কোনো জায়গায় এই জায়গাটা দেখো একটু কালো কালো দেখাচ্ছে, কেন? কারণ এই জায়গাটায় উষ্ণতা একটু কম। আবার এই জায়গাটা দেখো একটু কালো কালো দেখাচ্ছে, কেন? কারণ এই জায়গাটার উষ্ণতা একটু কম। এই যে যে জায়গাগুলোর উষ্ণতা এবং উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কালো কালো দেখায় বা একটু উজ্জ্বলতা কম। তাই দূরে থেকে সেই জায়গাগুলো কালো দাগের মতো দেখা যায়। আর যে কালো দাগগুলোকে আমরা কি বলি? আমরা বলি সৌর কলঙ্ক। আর যে কালো দাগগুলোকে আমরা কি বলি? সৌর কলঙ্ক। বোঝা গেল? তাহলে পরীক্ষায় যদি আসে সৌর কলঙ্ক কি, কি বলবে? সূর্যের গায়ে যে জায়গাগুলো একটু কম উজ্জ্বল বা একটু কম উত্তপ্ত, সেই জায়গাগুলো আমাদের পৃথিবী থেকে দূর থেকে দেখতে কালো ছোপের, কালো দাগের মতো দেখা যায়। আর যে কারণে আমরা সেই জায়গাগুলোকে কি বলি? সৌর কলঙ্ক বা সূর্যের কলঙ্ক। বোঝা গেল? ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, সূর্যের বাইরের অংশে করোনা, সূর্যের বাইরের অংশে করোনা, করোনা ছোট ছোট বিস্ফোরণ, সূর্যের বাইরের অংশে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। সৌরঝড় বা সোলার স্টর্ম কাকে বলে? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ, সূর্যের যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ, এই বাইরের অংশে সর্বত্র ছোট ছোট বিস্ফোরণ হতেই থাকে। যেরকম বোমা বিস্ফোরণ হয়, সেরকম ছোট ছোট বিস্ফোরণ, এই যে এখানে একটা বিস্ফোরণ হয়েছে দেখো, এখানেও আরো একটা বিস্ফোরণ হয়েছে, ছোট ছোট বিস্ফোরণ সবসময় হতেই থাকে। আর এই বিস্ফোরণগুলোকে কি বলে? সোলার স্টর্ম বা সৌরঝড়। তাহলে সৌরঝড় কি বলবে? সৌরঝড় হচ্ছে সূর্যের বাইরের দিকে সবসময় ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে। আর এই বিস্ফোরণের ফলে সূর্য থেকে আলোক কণা, রশ্মি বা গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যে কারণে এগুলোকে কি বলে? সৌরঝড় বা সোলার স্টর্ম। তারপর দেখো কি বলেছে, প্রতি 11 বছর অন্তর অন্তর এই ঝড় জোরালো হয়। সবসময় তো হতেই থাকে, কিন্তু তারপরেও প্রতি 11 বছর অন্তর অন্তর, 11 বছর পর পর এই ঝড়গুলো বিশাল আকার ধারণ করে। এই ঝড়গুলো ব্যাপক মানে বড় আকারে ধারণ করে। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখা যায়। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর যে কৃত্রিম উপগ্রহগুলো আছে সেগুলোর সাথে যে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, সেগুলোর মধ্যে ডিস্টারবেন্স দেখা যায়, সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, সেগুলোর মধ্যে গোলযোগ দেখা যায়। বোঝা গেল? ক্লিয়ার? তো এই লাইনগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি তোমাদের ওয়ান লাইনের শর্ট নোটস লাগে কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। কিন্তু তোমরা শুধু চেষ্টা করো এগুলো নিজের হাতে নোটস বানানোর, কেননা নিজের হাতে যখন এই নোটসগুলো বানাবে তখন তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে, সেগুলো মাথায় গেঁথে যাবে। তাই আমরা যখন ক্লাসগুলো করাচ্ছি আমাদের বলার সাথে সাথে তোমরা সেগুলো শর্ট নোটস আকারে খাতায় লিখে ফেলো। বোঝা গেল? আর পরীক্ষায় কোশ্চেন কিন্তু আমি বলবো তোমাদের 99% শিওর তোমাদের এসসিআরটির বই থেকেই কিন্তু তোমাদের 80 থেকে 90% কোশ্চেন কিন্তু তোমাদের এসসিআরটির বই থেকে ডিরেক্ট তুলে দেবে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। বোঝা গেল? এরপর দেখো বলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় কি হবে? খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই সূর্যগ্রহণের সময়। কেন তাকাতে নেই সেটা অনেকেই হয়তো জানে, যে সূর্যের দিকে খালি চোখে তাকালে চোখ খারাপ হয়ে যাবে। কিন্তু কেন খারাপ হবে, কি খারাপ হবে চোখের, সেটা আসছে আসল কোশ্চেন। দেখো, রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। তো পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিতেই পারে, সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকালে আমাদের কি ক্ষতি হবে। 4টে অপশন দিয়ে দেবে। তোমাদের তখন সঠিক উত্তর কি আনসার করতে হবে? রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়। সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কি হয়? পশ্চিম আকাশে, সূর্যাস্তের পর সন্ধ্যার বেলায় কোন দিকের আকাশে? পশ্চিম দিকের আকাশে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, যাকে কি বলে? সন্ধ্যা তারা। তো পরীক্ষায় ডিরেক্ট দিয়ে দেবে সন্ধ্যা তারা কাকে বলে। তখন কি বলবে? সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একটা উজ্জ্বল তারা দেখা যায়, যাকে আমরা কি বলবো? সন্ধ্যা তারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা আসলে শুক্র গ্রহ। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো কখনোই মিটমিট করে না,
আসলে তো ওটা শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময়ে আকাশে কোনো দিন দেখা যায় না। শুক্র গ্রহের মতো আরো 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে, অর্থাৎ সূর্য পরিবারে মোট কটা গ্রহ? 8টা গ্রহ। তার মধ্যে একটা হচ্ছে শুক্র গ্রহ। বোঝা গেল? তাহলে এই এই প্যারাগ্রাফটা থেকে কি জানতে পারলাম? যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সন্ধ্যা তারা। আসলে কি এটা সন্ধ্যা তারা? আসলে এটা সন্ধ্যা তারা নয়। পরের লাইনে দেখো স্পষ্ট করে দিয়ে দিয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না। যেগুলো মিটমিট করে জ্বলে সেগুলোই কিন্তু আসলে তোমাদের নক্ষত্র, আর যেগুলো মিটমিট করে না সেগুলো নক্ষত্র নয়, সেগুলো নিজস্ব আলো নেই, সেগুলোর নিজস্ব আলো নেই, সেগুলো সূর্যের আলোয় আলোকৃত হয়েছে। যেগুলো মিটমিট করে জ্বলবে সেগুলোরই নিজস্ব আলো আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওগুলো মোটেও মিটমিট করে না। ওটা আসলে শুক্র গ্রহ। ওটা আসলে কি ছিল? শুক্র গ্রহ ছিল। তাহলে শুক্র গ্রহ কোথায় দেখা যায়? এটা সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো দেখা যায়। তারপর সূর্য গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় দেখা যায়, কোনো সময় আকাশের কোনো দিকে দেখা যায় জানো? তোমরা কি জানো সূর্যের সেটা তাহলে কমেন্ট বক্সে জানাও যদি জেনে থাকো। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় কোন দিকে দেখা যায়? বোঝা গেল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে দেখো বলেছে শুক্র গ্রহের মতোই আরো 7টা গ্রহ আছে সৌর পরিবারে। তাহলে সৌর পরিবারে মোট কতগুলো গ্রহ? 8টা গ্রহ। এবার দেখো গ্রহের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে গ্রহ বলবো সেটা এখানে দেওয়া আছে স্পষ্ট করে। গ্রহের নিজস্ব আলো বা উত্তাপ নেই। যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই তাদের আমরা গ্রহ বলবো। নক্ষত্রের আলোয় আলোকৃত হয়। গ্রহগুলো কি হয়? নিজের আলোয় আলো না থাকায় তারা নক্ষত্র থেকে আলো নিয়ে নিজেরা আলোকৃত হয়। এরপর নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে বেড়ায়। যেরকম সৌরজগতের 7টা গ্রহ, 8টা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় নক্ষত্রের আকর্ষণে। তাই গ্রহগুলো কি করে? নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে। এরপর গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। এই গ্রহগুলো নক্ষত্রের তুলনায় অনেক অনেক গুণ ছোট হয়। বোঝা গেল? এই হলো গ্রহের কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে দেখবে সৌরজগতে সেগুলোকেই তোমরা গ্রহ হিসেবে ধরতে পারবে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, সৌর পরিবারের ভেতরে অত্যন্ত ভিতরের দিকে গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সৌরজগতের ভেতরের দিকের গ্রহ কি কি? সৌরজগতের ভেতরের দিকের গ্রহ এবং বাইরের দিকের গ্রহ। সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে ভেতরের দিকের গ্রহ, আরেক হচ্ছে বাইরের দিকের গ্রহ। কি? ভেতরের দিকের গ্রহ 1 আর বাইরের দিকের গ্রহ 2। এই দুটি ভাগে ভাগ করা হয়েছে সৌরজগতের গ্রহকে। তার মধ্যে ভেতরের দিকের গ্রহ কোনগুলো আর বাইরের দিকের গ্রহ কোনগুলো? গ্রহের ভেতরের দিকের গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী আর কি? মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী। মঙ্গল হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল হচ্ছে ভেতরের দিকের গ্রহ। তাহলে বাইরের দিকের গ্রহ কোনগুলো? এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল বাদে যে গ্রহগুলো আছে সেগুলো বাইরের দিকের গ্রহ। যেরকম বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো বাইরের দিকে। বোঝা গেল? সৌরজগতের ভেতরের দিকের গ্রহ কোনগুলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বাইরের দিকের গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে সৌরজগতের ভেতরের দিকে গ্রহ কোনগুলো। এখান থেকে এই যে বৃহস্পতি, শনি, ইউরেনাস দেবে, আর এখান থেকে একটা দিয়ে দেবে মঙ্গল। তাহলে তোমরা রাইট অ্যান্সার কি করবে? মঙ্গল। এভাবে এই লাইনগুলো কিন্তু ওয়ান লাইনের শর্ট কোশ্চেন বেস। এখান থেকেই কিন্তু কোশ্চেন হয় এই বিষয়গুলো থেকে। তো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করো। আর এই সোলার সিস্টেম থেকে কিন্তু তোমাদের কতগুলো 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু অবশ্যই পেয়ে যাবে সোলার সিস্টেম থেকে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। তাই এই সোলার সিস্টেমটাকে তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে তোমরা কমপক্ষে 2 থেকে 3টা কোশ্চেন পেয়ে যাবে। বোঝা গেল? তারপরে দেখো বলেছে সৌর পরিবারের প্রত্যেকটি, কি বলেছে? সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহের নিজস্ব অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে। সৌরজগতের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সূর্যের চারিদিকেও ঘুরছে। শুক্রবাদে প্রতিটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত করে। তো এটাও কোশ্চেন দিয়ে দিতে পারে, কোন গ্রহ বাকি সবগুলোর তুলনায় বিপরীত দিকে ঘোরে? তাহলে তোমরা কি দিয়ে দেবে সঠিক অ্যান্সার? শুক্র। শুক্রবাদে কি করে? শুক্রবাদে বাকি যে গ্রহগুলো আছে সেই বাকি সবগুলো গ্রহ কি করে?
শুক্র বাদে বাকি সব গ্রহ কি করে, বিপরীত দিশায় ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। একমাত্র শুক্র গ্রহই আছে যে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। যেরকম এই যে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরবে, ঘড়ির কাঁটা এই যে এইভাবে ঘোরে, এই যে এইভাবে ঘোরে। তো শুক্র বাদে বাকি সব গ্রহ কিন্তু এইভাবে ঘোরে না, শুধু শুক্র গ্রহই এই যে এইভাবে ঘুরবে, শুক্র গ্রহই এই যে এইভাবে ঘুরবে। আর শুক্র বাদে বাকি যে গ্রহগুলো আছে সেই গ্রহ, এটা ধরো সূর্য, সূর্যকে মাঝখানে রেখে বাকি সব গ্রহই এইভাবে ঘুরবে না, শুধু শুক্রই এভাবে ঘুরবে। আর বাকি সব গ্রহ কিভাবে ঘুরবে, এটা ধরো সূর্য, বাকি শুক্র বাদে বাকি যত গ্রহগুলো আছে সৌরজগতের সেই সব গ্রহগুলো, সেটা ধরো সূর্য, সূর্যকে মাঝখানে রেখে কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, সূর্যকে মাঝখানে রেখে এইভাবে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ কিভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে বাকি সব গ্রহ। আর শুক্র ঘুরবে পূর্ব থেকে পশ্চিম দিকে, শুক্র গ্রহ কিভাবে ঘুরবে, পূর্ব থেকে পশ্চিম দিকে। আর শুক্র বাদে বাকি সব গ্রহ ঘুরবে পশ্চিম থেকে পূর্ব দিকে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে এই দেখো প্রত্যেকটি গ্রহের বিশেষতা আছে। এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো আছে। এরপর দেখো বামন গ্রহ আছে, বামন গ্রহ কাদের বলবো, উপগ্রহ কাদের বলবো, এগুলো আছে। এরপর দেখো কার ভাগে কতটা উপগ্রহ, কার কতটা উপগ্রহ আছে, কোন গ্রহের কতটা উপগ্রহ আছে, কোনটা বড় উপগ্রহ, কোনটা ছোট উপগ্রহ, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো কমেন্টস থেকে থাকে ব্যক্তিগত অবশ্যই জানাও। পরের ক্লাস আমরা এই সোলার সিস্টেমের ছাড়া তোমরা আর কোন কোন বিষয়গুলোর উপর চাও সেটা তোমরা অবশ্যই জানাও, আমরা সেই হিসেবে তোমাদের ক্লাস প্রোভাইড করব। আর তোমরা যদি বলো যে আমাদের নিজের মতো করে তোমাদের ক্লাস প্রোভাইড করব, তাহলে আমরা যেভাবে তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করেছি আমরা কিন্তু সেভাবেই তোমাদের ক্লাস প্রোভাইড করব। আর আমার মনে হয় আমরা যেভাবে সিলেবাসকে অ্যানালাইসিস করেছি তোমরা যদি সেভাবেই ক্লাসগুলো নাও, সেভাবেই যদি ক্লাসগুলো করো, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু খুব ভালো একটা স্কোর করবে। শুধু 90 নাম্বার নয়, জেনারেলদের জন্য 90 এবং এসসি এসটি ওবিসিদের জন্য 82। তোমরা কিন্তু এই স্কোরটাকে ছাড়িয়ে খুব অনায়াসেই আমরা যেভাবে ডিজাইন করেছি তোমাদের ক্লাসগুলো, সেভাবে তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমরা কিন্তু খুব অনায়াসেই 135 থেকে 130 থেকে 135 কিন্তু তোমরা খুব অনায়াসেই স্কোর করে ফেলতে পারবে। এটা আমরা অনেক অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো ডিজাইন করেছি, এবং তোমরা এভাবেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আমরা যেভাবে করছি ক্লাসগুলো প্রোভাইড করছি। এবং পরবর্তী ক্লাসের আপডেটগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের আপডেট তোমাকে মিস না করতে হয়। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।